প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, বাসায় আছো, নিরাপদ আছো এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস শুরু করলাম। বরাবরের মতোই আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারটি হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আজকে কথা বলবো। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলেছিলাম, আমরা গত ক্লাসেও কিন্তু এই চ্যাপ্টার নিয়ে কথা বলেছিলাম এবং গত ক্লাসে আমাদের টপিকস ছিল ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের পিছনে বা ব্যাংক প্রতিষ্ঠার পিছনে কি ধরনের উদ্দেশ্য রয়েছে, আমরা এগুলো নিয়ে গত ক্লাসে বিস্তারিত কথা বলেছিলাম। তো আজকে আমরা একই চ্যাপ্টারের ব্যাংকিং ব্যবসার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা ব্যাংকিং জিনিসটাকে একটু জেনে নেই। প্রথমেই বলি, ব্যাংক হচ্ছে এমন একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বল্প সুদে ঋণ সংগ্রহ করে এবং এর চেয়ে উচ্চ সুদে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করে থাকে। আমরা ওই প্রতিষ্ঠানকে বলে থাকি ব্যাংক। আসলে ব্যাংকের কিন্তু নিজস্ব কোনো তেমন পুঁজি নেই। ব্যাংক কিন্তু আসলে জনগণের সঞ্চিত আমানতকে একসাথে করেই কিন্তু আসলে আমানত সংগ্রহ করে এবং সেই সংগৃহীত আমানতটা কিন্তু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর চেয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে থাকে। তো ব্যাংকিং যদি বলি, যে ব্যাংক যে সকল কার্যকলাপ সম্পন্ন করে বা ব্যাংক যে সকল কার্যকলাপ করে থাকে তাকে আমরা বলে থাকি ব্যাংকিং। তো ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কি, এই মূলনীতি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো এবং যদি সময় থাকে অন্য একটা টপিকস নিয়েও কথা বলবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে লিখে নিয়েছি হচ্ছে নিরাপত্তার নীতি। তো নিরাপত্তার নীতিতে যদি আমরা বলি যে ব্যাংক কিন্তু আসলে অন্যের অর্থের নিয়ে যেহেতু ব্যবসা করে, তাহলে কিন্তু অন্যের অর্থের কি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি ব্যাংকে কিন্তু শুধু আমরা নগদ অর্থ রাখি বিষয়টা কিন্তু এমন না। ব্যাংকে কিন্তু অনেকে ব্যাংকের লকার থাকে, ব্যাংকের লকারে কিন্তু আমরা আমাদের জিনিসপত্র, গয়নাগাটি এবং আমরা দলিল পত্রাদি পর্যন্ত কি করে থাকি, ব্যাংকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে আমরা ব্যাংকে রেখে থাকি নিরাপত্তার জন্য। তো ব্যাংক কিন্তু ব্যাংকের ব্যবসায়ের অন্যতম একটা নীতি হচ্ছে গ্রাহকের অর্থের নিরাপত্তা দিতে হবে। তো পাশাপাশি গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কিন্তু ব্যাংক তার কাজ করার জন্য তার নিজের জায়গা থেকেও নিরাপদ থাকতে হবে। কারণ ব্যাংক গ্রাহককে যে ঋণ দিবে সে ঋণের অবশ্যই নিরাপদ হতে হবে, নতুবা ব্যাংক যদি ডিফল্ট হয়ে যায়, ব্যাংকের ঋণ যদি ডিফল্ট হয়ে যায়, ব্যাংকের ঋণ যদি তোমার দেউলিয়া হয়ে যায়, ঋণ গ্রহীতা যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক তার গ্রাহক থেকে ঋণকৃত টাকা উদ্ধার করতে পারবে না। সেজন্য ব্যাংক তার নিজের জায়গা থেকে সচেতন থাকতে হবে যেন গ্রাহককে যে ঋণটা বরাদ্দ করবে সেই ঋণের টাকাটা যেন সঠিক সময়ে সংগ্রহ করা যায় এবং সুদ সমেত অর্থাৎ সুদ সহ যেন সংগ্রহ করা যায়, সেদিকে কিন্তু ব্যাংকে খেয়াল রাখতে হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে ব্যাংক কিভাবে তার জায়গা থেকে নিরাপদ থাকবে। তার জায়গা থেকে নিরাপদ থাকার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো ব্যাংক উপযুক্ত জামানতের বিনিময়ে কি করবে, গ্রাহককে ঋণ দিবে। তো জামানত কিরকম হতে পারে? জামানত হতে পারে তোমার ব্যক্তি জামানত হতে পারে, কোনো ব্যক্তি গ্যারান্টর হতে পারে যে হ্যাঁ, আমি যদি মিস্টার করিম যদি ঋণের টাকা পরিশোধ না করে তাহলে আমি পরিশোধ করবো, ব্যক্তি গ্যারান্টর হতে পারে। অথবা গ্যারান্টর হিসাবে তোমার কি হতে পারে, তোমার অব্যক্তিক জামানত হতে পারে, যেমন কোনো দালান কোঠা হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, কোনো জমি হতে পারে। ঋণের দলিল অর্থাৎ ব্যাংকে যদি তুমি তোমার সম্পত্তির দলিল দাও, ওই দলিলের বিপরীতে তোমাকে ঋণ দিবে। তো এরকম ব্যাংক কিন্তু তার জায়গা থেকে নিরাপদ থাকে এবং গ্রাহকের অর্থ প্লাস গ্রাহকের যে জমাকৃত যে যে তোমার দলিল পত্রাদি এবং গ্রাহক যে ব্যাংকে তোমার স্বর্ণ অলংকারগুলো দেয়, সেই জমা দেয়, সেগুলো নিরাপদ রাখাও কিন্তু ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। তারপরে যদি আমরা কথা বলি মুনাফার নীতি নিয়ে, আমরা জানি যে আসলে বাণিজ্যিক ব্যাংকের কথা যদি বলি, বাণিজ্যিক ব্যাংকের মেইন উদ্দেশ্যই কিন্তু মুনাফা অর্জন করা। আর কেন্দ্রীয় ব্যাংকের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার জনকল্যাণে বা দেশের কল্যাণে কাজ করা বা সমাজ কল্যাণে কাজ করা। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। তো বাণিজ্যিক ব্যাংকের যেহেতু
প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, সেক্ষেত্রে কিন্তু একটা মুনাফার নীতি অনুসরণ করতে হবে। শুধু ব্যাংক তার নিজের জায়গা থেকে নিজের প্রফিটের জন্য চেষ্টা করবে, গ্রাহক সন্তুষ্টির দিকে খেয়াল রাখবে না, সেটা কিন্তু হবে না। গ্রাহক সন্তুষ্টি আগে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। কি করার জন্য? ব্যাংকিং কম্পিটিশন জগতে যে টিকে থাকার জন্য অবশ্যই কি করতে হবে, ব্যাংক তার গ্রাহকের দিকটাও বিবেচনা করতে হবে, গ্রাহকের সন্তুষ্টিটাও বিবেচনা করতে হবে। শুধু প্রফিট নিয়ে একসময় ছিল যে একসময় ব্যবসার উদ্দেশ্য ছিল শুধু মুনাফা অর্জন করা, কিন্তু বর্তমানে এই কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে গ্রাহক সন্তুষ্টিটাই আগে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই কম্পিটিশনের যুগে, এই কম্পিটিশনের বিজনেসে কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। সেজন্য ব্যাংক কি করতে হবে, ব্যাংক তার মুনাফা অর্জনের পাশাপাশি গ্রাহকের মুনাফার দিকেও খেয়াল রাখতে হবে, যেন গ্রাহকের জন্য মুনাফা হয়। অর্থাৎ ব্যাংকের লাভ কোথায়, ব্যাংকের মুনাফাটা কোনটা? ব্যাংক যদি মনে করো যে 5% তোমার ইন্টারেস্টে যদি তোমার ডিপোজিট সংগ্রহ করে, ঠিক 9% ইন্টারেস্ট রেটে কিন্তু গ্রাহককে দিয়ে থাকে, তাহলে ব্যাংকের লাভ কত পার্সেন্ট? মাঝে দিয়ে 4% হচ্ছে লাভ। এটা কিন্তু নিট লাভ না। সেখান থেকে কিন্তু ব্যাংকে যারা কাজ করে, ব্যাংকের যে শ্রমিক কর্মচারী আছে, যারা কর্মকর্তা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ডিরেক্টর আছে, হ্যাঁ, তাদেরকেও কিন্তু স্যালারি দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সামাজিক সংগঠনমূলক কাজ করে থাকে। আমরা বলেছিলাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেগুলা CSR এর কাজগুলো ব্যাংক করে থাকে। সবগুলো বাদ দেওয়ার পরে কিন্তু অপারেটিং কস্ট বাদ দেওয়ার পরে কিন্তু এই যাবতীয় কস্ট বাদ দেওয়ার পরে কিন্তু মুনাফা আসে, আর সেটাই কিন্তু ব্যাংকের মুনাফা। তাহলে আমরা বলতে পারি যে ব্যাংকের মুনাফাটা হচ্ছে যে ব্যাংক তার গ্রাহক থেকে যে সুদে সংগ্রহ করে ওই সুদের হার এবং যে সুদে ঋণ দিয়ে থাকে সুদের হারের পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা। সো মুনাফার নীতিতে কি করবে, এখানে মুনাফার নীতিতে গ্রাহকের মুনাফার দিকটাও খেয়াল রাখতে হবে। ব্যাংক শুধু তার নিজের দিকে খেয়াল না রেখে গ্রাহকের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য। তারপরে হচ্ছে আমরা তারল্য নীতি নিয়ে যদি কথা বলি, আচ্ছা তারল্য নীতি নিয়ে কথা বলার আগে আমরা যদি বলি তরল সম্পদটা আসলে কি, আসলে তারল্য কি? তরল সম্পদটা হচ্ছে, আমরা জানি একটা ব্যবসায়ের তোমার যে প্রধান তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ, আর নগদটাকেই তরল সম্পদ হিসাবে ধরা হয়। আর তারল্য বলতে বোঝানো হয় কত কম সময়ে এবং দ্রুত সময়ে একটা সম্পত্তিকে নগদ অর্থে রূপান্তর করা যায়, তাকে আমরা বুঝে থাকি হচ্ছে তারল্য। তার তারল্য নীতিটা কি? তারল্য নীতি হচ্ছে ব্যাংক তার গ্রাহকের যে ডিমান্ড থাকবে, গ্রাহকের যে চেক, ব্যাংকে যে চেক নিয়ে আসবে, অর্থাৎ গ্রাহকের যে লোন দিবে, এই যে গ্রাহকের দাবি পরিশোধ করার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ রেখে অবশিষ্ট সম্পূর্ণ টাকাটা একটি উপযুক্ত প্রকল্পে, লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে হবে। কারণ আমরা জানি যে ব্যাংক যে টাকাটা সংগ্রহ করে তার বিপরীতে কিন্তু সুদ দিতে হয়। সেজন্য টাকা নিয়ে বসে থাকলে হবে না, সর্বোচ্চ সতর্কতা নিয়ে উপযুক্ত প্রকল্পে বিনিয়োগ করতে হবে যাতে লাভ হয়। তো পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নগদ অর্থের ঘাটতি না থাকে। যদি নগদ অর্থের ঘাটতি থাকে তাহলে কিন্তু গ্রাহকের যে দাবি থাকবে তা পরিশোধ করা যাবে না। তবে অতিরিক্ত নগদ অর্থ রাখা যাবে না। অতিরিক্ত নগদ অর্থ কিন্তু ব্যবসার জন্য কোনো কল্যাণকর কাজ নয়, কারণ এটা অলস অর্থ পড়ে থাকা মানে হচ্ছে এটার বিপরীতে তোমাকে কি করতে হবে, কস্ট আছে, এটার বিপরীতে কস্ট যে এটা আছে সেটা পরিশোধ করতে হবে। সেজন্য সর্বোচ্চ পরিমাণে ফান্ড ইউটিলাইজেশন করার জন্য, সর্বোচ্চ পরিমাণে ফান্ডটাকে ব্যবহার করার জন্য ব্যাংক সতর্ক থাকতে হবে। নগদ অর্থ রাখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগ করতে হবে, সেটাই হচ্ছে তারল্য নীতি। সচ্ছলতার নীতি নিয়ে যদি আমরা কথা বলি, সচ্ছলতার নীতিটা হচ্ছে তোমার ব্যাংক আর্থিকভাবে সচ্ছল হতে হবে, যাতে গ্রাহকের দাবি পরিশোধ করতে পারে সঠিক সময়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য ব্যাংকে কি করতে হবে, আর্থিকভাবে সচ্ছল হতে হবে। তারপরে সততা ও বিশ্বস্ততার নীতি। আমরা জানি আসলে ব্যাংক যে জায়গা থেকে কাজ করে থাকে সেই জায়গাটা কিন্তু আসলে সততার একটা জায়গা, একটা বিশাল একটা জায়গা, কারণ এখানে একটা বিশ্বস্ততার একটা বিষয় আছে। আমরা কিন্তু আসলে ব্যাংকের মালিক কেউ চিনি না, ব্যাংকের যে কর্মকর্তা আছে তেমন ভালো করে চিনি না, নামও তেমন ভালো করে জানি না। আমরা কিন্তু চেক দিয়ে কি করতেছি, লেনদেন করতে পারতেছি, টাকা জমা দিচ্ছি, জমা রসিদ দিয়ে টাকা জমা দিচ্ছি, আবার লোন নিচ্ছি, ব্যাংকে টাকা জমা দিচ্ছি। সবগুলো কাজ কিন্তু আসলে টোটালি কিন্তু বিশ্বস্ততার উপর বেস করেই কিন্তু ব্যাংকের লেনদেন আমরা করে থাকি। তো এই যে সততা এবং বিশ্বস্ততার জায়গাটা, ব্যাংক অবশ্যই গ্রাহককে সর্বোচ্চ পরিমাণে সততা এবং বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। যদি ব্যাংকের একটি ভালো অবস্থানে যেতে চাই তাহলে অবশ্যই সৎ এবং বিশ্বস্ততার একটা চমৎকার উদাহরণ দাঁড় করতে হবে, যে এমুক ব্যাংক বা এমুক প্রতিষ্ঠান কি করে যে তার সততার জায়গা একদম 100% সলিড, এখানে কোনো ভেজাল নেই। তাহলে কিন্তু গ্রাহক তার আস্থা অর্জন করবে। গ্রাহকের আস্থা যদি ব্যাংক অর্জন করতে পারে, গ্রাহক
গ্রাহক কিন্তু ব্যাংকের সাথে লেনদেন করে স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং কিন্তু ব্যাংক তার নগদ অর্থের ঘাটতি থাকবে না, পর্যাপ্ত পরিমাণে ডিপোজিট সংগ্রহ করতে পারবে। সেজন্য ব্যাংক সততা এবং বিশ্বস্ততার একটা চমৎকার উদাহরণ হিসাবে কাজ করতে হবে যদি ব্যাংকিং ব্যবসায় ভালো করে টিকে থাকতে চাই। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে দক্ষতার নীতি নিয়ে কথা বলবো। দক্ষতার নীতি বলতে আমরা যে বিষয়টাকে বুঝে থাকি, ব্যাংকে যারা কাজ করবে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করতে হয়। যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 3000-এর জায়গায় যদি একটা শূন্য বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু 30,000 হয়ে যাবে। তাহলে কিন্তু এটা ব্যাংকের জন্য একটা ভালো নিউজ নয়। বা একজন গ্রাহক সে বললো যে আমি অ্যাপ্লিকেশন করলাম 3000 টাকার জন্য, আমাকে দেওয়া হলো 30,000 টাকা, তাহলে তো এটা কেমন হয়ে গেল? তাহলে বোঝা গেল যে আমি যদি আরেকদিন ব্যাংকে টাকা জমা দিতে আসি সেখানেও গড় বা একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ব্যাংকে যারা কাজ করবে এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই অত্যন্ত দক্ষতার সহিত স্কিলফুলি কি করতে হবে, কাজ করতে হবে। কোনোভাবেই যেন কোনো জায়গায় যেন মিসিং ইনফরমেশন না হয়, কোনো জায়গায় যেন ভুল ইনফরমেশন কি না হয়, লেখা না হয় এবং তোলা না হয়, সেই বিষয়ে কিন্তু ব্যাংকে যারা কাজ করবে অত্যন্ত দক্ষতার সহিত কাজের একটা পরিচয় দিবে, দক্ষতার একটা পরিচয় দিবে। প্রচার নীতি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা জানি যে একটা মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে যে প্রচারই প্রসার। হ্যাঁ, তো আমরা যদি যতই প্রচার করি ততই কিন্তু এটা প্রসার হবে। তো প্রসার করার জন্য, মানুষকে জানানোর জন্য অ্যাডভার্টাইজমেন্টের বিকল্প কোনো কিছুই হতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল করে যে আমরা যখন দেখি যে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা সামনে দেখি, বিশেষ করে ব্যাংকগুলো যখন বিভিন্ন ব্যাংক কি করে নামাজের সময় দিয়ে পেপারের মধ্যে একটা জায়গাতে যে এক্সিম ব্যাংকে নামাজের একটা সূচি দিয়ে অনেক সময় দেওয়া হয়, বা বিভিন্ন ব্যাংকের সার্ভিসগুলো নিয়ে যে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে এগুলো নিয়ে কিন্তু ব্যাংক বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশনের অনেকগুলো চ্যানেলে মানে কি ধরনের সুবিধা, কি ধরনের সার্ভিস দিচ্ছে, প্রত্যেকটা ব্যাংকই বলে আমরা সর্বোচ্চ সার্ভিস দিচ্ছি, আমরা গ্রাহকের একদম কাছে গিয়ে সার্ভিস দিচ্ছি, আমরা গ্রাহকের সর্বোচ্চ জীবনযাত্রার মান সহজের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এটিএম কার্ড দিচ্ছি, আমরা ছাত্রদেরকে ফ্রি অ্যাকাউন্ট খুলতে সহযোগিতা করতেছি, মেইনটেনেন্স কস্ট ছাড়া আমরা ছাত্রদেরকে ফ্রি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে উৎসাহিত করছি। এরকম কিন্তু অনেকগুলো ব্যাংক কিন্তু এ ধরনের প্রচার করে থাকে। আর প্রচারেই কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু এদের টার্গেট এরকম যে ওরা যদি তোমার স্টুডেন্টদেরকে ধরতে পারে গ্রাহক হিসাবে তাহলে কিন্তু ওদের সুবিধা অনেক। কারণ একটা প্রতিষ্ঠানের অথবা একটা ফ্যামিলির কথাই যদি বলি, ফ্যামিলির একটা বাচ্চা যখন কথা বলে যে বাবা ওই বা একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে, সে যখন কথা বলে যাবো ওই ব্যাংকে গিয়েছিলাম কিন্তু অনেক সার্ভিস খুব ভালো, তখন ওর বাবা বা মা কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু ওই ব্যাংকের সাথে লেনদেন করার জন্য আগ্রহী হয়। প্লাস ওই ছেলে যখন স্টুডেন্ট লাইফ থেকে ওই ব্যাংকের সাথে লেনদেন করে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে সুইচ করে না, সেক্ষেত্রে কিন্তু সে চিন্তা করে স্টুডেন্ট লাইফ থেকে ওই ব্যাংকের সাথেই আছি, আমি দীর্ঘদিন এই ব্যাংকের সাথে লেনদেন করবো। এই যে একটা জেনারেশনকে অ্যাটাচমেন্ট করা উইথ ব্যাংক, এটা কিন্তু বিশাল একটা বিষয়। সেদিকে কিন্তু ব্যাংক কিন্তু প্রচার নীতিতে কিন্তু সবগুলো ব্যাংকে কিন্তু প্রচার নীতিতে বিশ্বাসী এবং সর্বোচ্চ পরিমাণে প্রচার করার জন্য চেষ্টা করে থাকে। তারপরে আমরা গোপনীয়তার নীতি যদি কথা বলি, গোপনীয়তার নীতি ব্যাংকের একটি অন্যতম একটা নীতি বলতে পারি। কারণ এই গোপনীয়তার নীতি যদি ব্যাংক যদি গোপন না রাখে, গ্রাহকের ট্রানজেকশন, গ্রাহকের লেনদেন, গ্রাহকের জমাকৃত টাকার পরিমাণ, উত্তোলনকৃত টাকার পরিমাণ যদি ব্যাংক যদি কি না রাখে, তোমার গোপন না রাখে, ডিসক্লোজ করে দেয়, প্রকাশ করে দেয় মার্কেটে বা তোমার মানুষের কাছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাহক কিন্তু নিরুৎসাহিত হবে, ওই ব্যাংকে কিন্তু আর টাকা রাখতে চাইবে না, ওই ব্যাংকের সাথে কিন্তু লেনদেন করতে চাবে না। সেই জন্য কি করতে হবে, ব্যাংকে অবশ্যই গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে চলতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে গোপনীয়তার নীতিটা কিছু জায়গাতে আবার ভায়োলেট করে। কিরকম জায়গাতে, যখন নাকি তোমার সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ দেওয়া হয় যে মিস্টার হেমুকের অ্যাকাউন্টটা একটু দেখো, এত টাকা কোথা থেকে আসলো, দুদক যখন বলে, আদালত যখন বলে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কি করতে পারে, গ্রাহকের যে টাকা, জমাকৃত টাকা যেটা আছে সেটা কিন্তু ডিসক্লোজ করতে পারে, প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম নেই। শিক্ষার্থীরা, এখন আমরা মিতব্যয়িতার নীতি নিয়ে কথা বলবো। ব্যাংক অবশ্যই মিতব্যয়িতার সহিত কিন্তু কাজ করতে হবে। কারণ যদি অপচয় করলে কিন্তু ব্যাংক কোনো সময় মুনাফার মুখ দেখবে না। সেজন্য খেয়াল রাখতে হবে যেন ব্যাংকের যেন কোনোভাবেই যেন অপচয় না হয়। যেমন কাগজপত্রের অপচয়, তারপরে বিভিন্ন ইনফরমেশন, তোমার যে টাকা সংগ্রহ করা, গ্রাহক থেকে টাকা সংগ্রহ করা, তারপরে আপ্যায়ন কস্ট, বিভিন্ন ধরনের অপারেটিং বিভিন্ন কস্ট আছে, বিদ্যুৎ বিল, তারপরে বিভিন্ন ধরনের কস্ট আছে, এগুলো যদি মিনিমাম
মিনিমাইজ করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের মুনাফা কিন্তু একটু বেড়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন এই করোনাকালীন সময়ে ব্যাংক কিন্তু একটা নীতিতে আসছে যে আমাদেরকে কস্ট মিনিমাইজেশনটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের বেশি একটা সমস্যা হবে না ব্যাংকিং জগতে টিকে থাকার জন্য। সেজন্য প্রত্যেকটা ব্যাংক কিন্তু যে কস্ট মিনিমাইজেশন বা কস্ট কমানোর দিকে, কস্ট রিডাকশনের দিকে কিন্তু মনোযোগ দিচ্ছে, যাতে করে ব্যাংকের কস্ট কমে যায় এবং প্রফিটটা অ্যাটলিস্ট তোমার একটা সঠিক লেভেলে থাকে, যাতে স্যালারি দিতে পারে ব্যাংকের কর্মীদেরকে, এবং যারা এদের সাথে যারা স্টেক হোল্ডার, যাদের সাথে ব্যাংকের ইন্টারেস্ট জড়িত আছে, তোমার যাদের সাথে স্বার্থ জড়িত আছে, তাদের জন্য কোনো প্রবলেম না হয় সেদিকে কিন্তু ব্যাংক ভালো করে কাজ করছে। সেজন্য ব্যাংকে মিতব্যয়িতার নীতিটা ভালো করে অনুসরণ করতে হবে যাতে কস্ট রিডাকশন হয়। বিনিয়োগ নীতির কথা যদি বলি, ব্যাংক অবশ্যই একটি সুন্দর ইনভেস্টমেন্ট পলিসি করে থাকে। ইনভেস্টমেন্ট পলিসি যদি অর্থাৎ বিনিয়োগ নীতি যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু তোমার মুনাফা অর্জন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিনিয়োগটা বেচতে যেতে পারে, বিনিয়োগের উদ্দেশ্য বেচতে যেতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বিনিয়োগটা সঠিক জায়গায় হয়। সঠিক জায়গায় যদি বিনিয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু লোনের টাকাটা রিপেমেন্ট করার জন্য, লোনের টাকাটা সংগ্রহ করার জন্য কিন্তু বেশি একটা সমস্যা হয় না। সেজন্য যে বরাদ্দকৃত ঋণের টাকাটা সঠিকভাবে সঠিক সময়ে সংগ্রহ করার জন্য অবশ্যই বিনিয়োগ নীতিটাকে অনুসরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার শেষ যে নীতি, সেটা হচ্ছে আমরা উদ্দেশ্যের নীতি নিয়ে যদি আমরা কথা বলি, উদ্দেশ্যের নীতিতে ব্যাংক কি করে থাকে, উদ্দেশ্যটা খেয়াল করে থাকে যে যে গ্রাহক ঋণের জন্য অ্যাপ্লিকেশন করলো, ঋণের জন্য গ্রাহক যখন আবেদন করে সেক্ষেত্রে যে গ্রাহক তোমার কি উদ্দেশ্যে ঋণ নিতে চাচ্ছে সেই জিনিসটাকে খেয়াল করা। যদি সেটা উৎপাদনমুখী হয় তাহলে ইজিলি দিতে পারবে, কারণ সেই উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য যখন ঋণ নেই সেক্ষেত্রে কিন্তু ঋণের টাকাটা পরিশোধ করা বেশি একটা সমস্যা হয় না, কারণ ওই উৎপাদনমুখী প্রতিষ্ঠান থেকে যখন মুনাফা হয় সেই মুনাফা দিয়ে কিন্তু গ্রাহক ঋণের সুদ এবং ঋণের যে মূল টাকা আছে সেটা সহজেই কি করতে পারে, পরিশোধ করতে পারে। সেজন্য ব্যাংকে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রাহকের ঋণ গ্রহণের যে উদ্দেশ্য সেটা সঠিক আছে কিনা, এবং যে তোমার ঋণ বরাদ্দের পরে যে ঋণের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটাও সুপারভিশন করতে হবে। সেজন্য এগুলোই হচ্ছে ব্যাংকের মূলনীতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন কথা বলবো। তো অনেক প্রকারের ব্যাংকের রয়েছে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এখন। তো প্রথমে হচ্ছে কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ, আমরা কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে এখন কথা বলবো। প্রথমে দেখতে পাচ্ছ একক ব্যাংক। একক ব্যাংক নিয়ে যদি আমি কথা বলি, যে একক ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক তার একটি মাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ যে ব্যাংকে শুধুমাত্র একটা অফিস থাকবে, এটার কোনো শাখা থাকবে না, শাখা থাকবে না কোথাও, তাকে আমরা বলে থাকি ইউনিট ব্যাংক অথবা একক ব্যাংক। বাংলাদেশে কিন্তু আসলে একক ব্যাংকের প্রচলন নেই। তাহলে একক ব্যাংকের উৎপত্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, এগুলো যুক্তরাষ্ট্রতে রয়েছে। সেটা হচ্ছে একক ব্যাংক, শুধুমাত্র একটা অফিস থাকবে, এটার কোনো আলাদা কোনো অফিস থাকবে না, ওই অফিসের মাধ্যমেই কিন্তু ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তারপরে হচ্ছে আমরা শাখা ব্যাংক নিয়ে যদি কথা বলি, শাখা ব্যাংক হচ্ছে যে ব্যাংক তার একটি হেড অফিসের মাধ্যমে, একটি প্রধান কার্যালয়ের অধীনে অনেকগুলো শাখা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এবং ওই শাখাগুলি হেড অফিসের মাধ্যমে, প্রধান কার্যালয়ের মাধ্যমে কি করবে, নিয়ন্ত্রণ করবে। তাকে আমরা বলে থাকি কি শাখা ব্যাংক। শাখা ব্যাংকের দেশের বিভিন্ন অঞ্চলে কি থাকবে, শাখা থাকবে। যেমন বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু শাখা ব্যাংক, যেমন আমরা যদি বলি সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, এগুলো এই ধরনের ব্যাংকগুলো কিন্তু দেশের প্রধান কার্যালয় যদিও মতিঝিল অথবা ঢাকার বিভিন্ন জায়গাতে, কিন্তু এর যে শাখাগুলো কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, বড় শহর থেকে শুরু করে, নগর থেকে শুরু করে মহানগর পর্যন্ত কিন্তু এর শাখা রয়েছে। এজন্য আমরা এগুলোকে বলে থাকি শাখা ব্যাংক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চেইন ব্যাংক নিয়ে কথা বলবো। চেইন ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যেখানে প্রত্যেকটা ব্যাংক তাদের পারস্পরিক উন্নয়নের জন্য কাজ করবে। এখানে আসলে কোনো ক্ষতিকর প্রতিযোগিতায় ওরা যাবে না, ওরা একটা নির্দিষ্ট রুলস সবাই ফলো করবে এবং সবাই তার নিজস্ব সত্তা বজায় রাখবে। নিজস্ব সত্তা বজায় রেখে যার যার জায়গা থেকে কিন্তু রুল প্লে করবে। এখানে কিন্তু আসলে কেউ কারো অধীনে কাজ করবে না। সেজন্য যে ব্যাংক তার নিজস্ব সত্তা বজায় রেখে এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে সমজাতীয় ব্যাংকগুলো পরিচালিত হয় এবং তাদের পারস্পরিক উন্নয়নের জন্য কাজ করে, আমরা ওই ব্যাংকটাকে বলে থাকি চেইন ব্যাংক।
তারপরে আমরা যদি গ্রুপ ব্যাংকের কথা বলে থাকি, যে গ্রুপ ব্যাংক হচ্ছে যেখানে তোমার যে সমজাতীয় যে তোমার সবল ব্যাংকগুলো রয়েছে, যে বড় ব্যাংকগুলো রয়েছে, সেখানে ছোট ব্যাংকগুলোর সাথে ওরা কি করে একসাথে কাজ করে। সেখানে বড় ব্যাংকটাকে বলা হয় হোল্ডিং ব্যাংক এবং ছোট ব্যাংকটাকে বলা হয়ে থাকে সাবসিডিয়ারি ব্যাংক। হোল্ডিং ব্যাংক হচ্ছে যে বড় ব্যাংকগুলো তাদের তাদের অধীনে যারা কাজ করবে, ছোট ছোট ব্যাংকের মালিকানা এবং পরিচালনা এবং নিয়ন্ত্রণ কিনে নেয়, আমরা বড় ব্যাংকটাকে বলে থাকি হোল্ডিং ব্যাংক। এবং ছোট ব্যাংকগুলো, যেগুলো বড় ব্যাংক যেভাবে পরিচালিত হবে, যেভাবে তাদেরকে নির্দেশনা দিবে, ঠিক ছোট ব্যাংকগুলো কিন্তু ওভাবেই পরিচালিত হবে। এই ছোট ব্যাংকটাকে আমরা বলে থাকি সাবসিডিয়ারি ব্যাংক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাণিজ্যিক ব্যাংক নিয়ে যদি কথা বলি, বাণিজ্যিক ব্যাংক সম্বন্ধে তোমাদেরকে অনেক বলেছি, তারপরে আমি বলি যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর এটা কিভাবে কাজ করে, যে গ্রাহক থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে, চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাব, এরপরে অনেক প্রকার স্কুল সঞ্চয়ী হিসাব, বিভিন্ন ধরনের হিসাবের মাধ্যমে গ্রাহক থেকে অর্থ সংগ্রহ করে এবং সেই সংগৃহীত অর্থটা বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান এবং ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে সব অনেক জায়গায় পার্সোনাল লোন থেকে শুরু করে ঋণ দিয়ে থাকে, আমরা ওই প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে থাকি। কেন্দ্রীয় ব্যাংকের কথাও তোমাদেরকে বলেছি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, দেশের মুদ্রা বাজারের পরিচালক, মুদ্রা নীতি প্রণয়ন করে, সরকারের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে, ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে দায়িত্ব পালন করে, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে থাকে, তাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটা দেশেই একটি রয়েছে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই লেসনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনছো তোমরা, এই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।